নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প বিবাহবার্ষিকী। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প বিবাহবার্ষিকী। সকালে উঠেই দুজনের মনে পড়ে গেল আজ ওদের বিবাহবার্ষিকী। তপন বলল, মনে আছে আজকের দিনটির কথা? সুনন্দা হেসে প্রতিধ্বনি করল, তোমার আছে তো? দুজনেরই মনে আছে, না থাকবার তো কোনো কারণ নেই। মাত্র 5 বছর আগের ঘটনা। এই 25শে সেপ্টেম্বর তারিখে তপন মুখার্জি আর সুনন্দা দাস দুজনে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। সাক্ষী ছিল 3 জন বন্ধু। তপনের পক্ষে 2 জন বন্ধু আর সুনন্দার পক্ষে তার এক বান্ধবী। প্রথম অভিভাবকদের সম্মতি কি আশীর্বাদ কেউ পায়নি, তাই আলাদা বাসা করতে হয়েছে। পরে অবশ্য ছেলে হওয়ার পর দুপক্ষেরই সহযোগিতা মিলেছে। তপনের বাবা মা এসে পৌত্রকে আশীর্বাদ করে গেছেন। সুনন্দার মাও এসে নাতিকে নিয়ে আহ্লাদ করেছেন। কিন্তু বৃহৎ পরিবারের সঙ্গে তপন আর মিশতে পারেনি। এখন আর সে কথাও ওঠে না। ভাইরা পৃথগণ্য। বুড়ো বাবা মা এক এক সময় এক এক ছেলের কাছে গিয়ে থাকেন। আজকাল মাঝে মাঝে তপনদের বাসাতেও আসেন, তবে 2-1 দিনের বেশি থাকেন না। কখনো এবেলা এসে ও বেলায় চলে যান। সুনন্দার বাবা অনেক দিন আগেই মারা গেছেন। মা ওদের বিয়ের বছর 3 মধ্যেই গত। ভাই নেই। দিদি আর জামাইবাবু থাকে এলাহাবাদে। সেখানে ব্যাংকে চাকরি করে জামাইবাবু। কালে ভদ্রে কলকাতায় আসে। তাই সুনন্দার আত্মীয় স্বজন প্রায় নেই, অন্তত কাছে কেউ নেই। আর তপনের যারা আছে তাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব না থাকলেও কি করে যেন মানসিক দূরত্ব এসে গেছে। যে যার সংসারের ধান্দায় ব্যস্ত। দেখা সাক্ষাৎ প্রায় হয়েই ওঠে না। যদি বা হয়, কথাবার্তা নিতান্তই ভদ্রতা আর সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্তরের গভীরে যেতে পারে না, গেলেও কদাচিৎ যায়। আত্মীয় স্বজনের পরে থাকে বন্ধু গোষ্ঠী। তপনের সেই গোষ্ঠীও খুব ক্ষুদ্র। স্কুল কলেজে যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাদের এখন খুঁজে পাওয়াই দায়। খোঁজ খবর করলে যদি বা কারো সঙ্গে দেখা হয়, তার মধ্যে সেই তরুণ বয়সের বন্ধুটিকে আর খুঁজে পাওয়া যায় না। কেউ বা বড় সরকারি চাকুরে হয়েছে, কেউ খবরের কাগজের অফিসে মোটা মাইনের চাকরি পেয়েছে, কেউ বা ব্যাংকে। পরিচিতদের মধ্যে জীবনে প্রায় সবাই সফল। তপন ওই ধরনের কোনো চাকরি জোগাড় করতে পারেনি। বহুদিন পর্যন্ত টিউশনি সম্বল করে দিন কাটিয়েছে। এখন একটি গাঁয়ের স্কুলে টিচারি করে। মাইনে ভালো না, তবে টাকাটা এখন নিয়মিত পাওয়া যায়, এই যা ভরসা। ওই স্কুলেই সকালবেলায় মেয়েদের বিভাগে পড়ায় সুনন্দা। বিয়ের আগে পড়াতো। সুনন্দা যখন স্কুল থেকে বেরিয়ে আসতো তপন ঢুকত। সেই সূত্রেই আলাপ পরিচয়, বন্ধুত্ব, পরিণয়। তপনের জীবনে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা, সে একটি মেয়েকে ভালোবেসেছে। আত্মীয় স্বজনের অমত সত্ত্বেও সাহস করে বিয়ে করেছে। এই তার জীবনের একমাত্র বিদ্রোহ।
দুঃসাহসিক কাজ। সুনন্দারও তাই। গরিবের মেয়ে, তাই আবার দেখতে সুন্দরী নয়। সময় মতো বিয়ে হবার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আশ্চর্য, এত বড় পৃথিবীতে একটি ছেলের তাকে ভালো লেগে গেল। ছেলেটি রূপবান নয়, অর্থবান নয়, কৃতী পুরুষ নয়, কিন্তু সৎ, সহানুভূতিশীল, হৃদয়বান। রুচির মিল আছে, মেজাজের মিল আছে, আর কি চাই? একসঙ্গে মিলিত হবার, ঘর বাঁধবার দিনটি সুনন্দার কাছেও তাই চিরস্মরণীয়। আরও একটি স্মরণীয় দিন টুকুনের জন্মদিন। 3 বছর হলো টুকুন তার কোলে এসেছে। ও একাই 100। সিআইটি বিল্ডিংসের দোতলায় একখানা ঘরের ফ্ল্যাটে সুনন্দার সংসার। সেই ঘরখানা এখন শিশুর দাপাদাপিতে মুখর। ভূতলে এসেছে এক দিগ্বিজয়ী বীর। আলেকজান্ডার তৈমুর নাদির শাহর চেয়েও সে শক্তিশালী। ছেলের দিকে তাকিয়ে গোবিন্দ দাসের কবিতার ওই একটি লাইন তারা দুজনে মিলে আবৃত্তি করে। বিয়েতে কাউকে নিমন্ত্রণ করতে পারেনি, কিন্তু ছেলের অন্নপ্রাশনে ওরা 102 লোককে বলেছিল। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ডেকে লুচি, মাংস, দই খাইয়েছিল। সেই মহোৎসবের ঋণ মাত্র সেদিন শোধ হয়েছে। তারপর থেকে আর বড় ধরনের কোনো উৎসব ওরা করেনি, করার সাহসও পায়নি। তবু বছরে 2টি উৎসবের দিন চিহ্নিত হয়ে আছে। একটি নিজেদের বিবাহবার্ষিকী, আরেকটি টুকুনের জন্মদিন। ছেলের জন্মদিনে আশেপাশে ফ্ল্যাটের আরও কয়েকটি শিশুকে ওরা বলে। তাদের হাতে বিস্কুট, চকলেট কি সন্দেশ টন্দেশ তুলে দেয়। কিন্তু নিজেদের বিবাহবার্ষিকী একান্তভাবে তাদের দুজনের। প্রথম বছর 2-1 জন বন্ধুকে তারা নিমন্ত্রণ করেছিল। বিশেষ করে যে 3 জন সুহৃদ বিয়ের দিন সাক্ষী হিসেবে গিয়েছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তপনরা ছাড়েনি। কিন্তু ওই 1 বছরই। তারপর থেকে হিসাব শুরু হয়েছে। ছেলে হওয়ার পর থেকে দুজনের মাইনের আধাআধি প্রায় তার জন্যই ব্যয় হয়। এই দিনে একটি ছেলেকে পালন পোষণ করার খরচ কি কম? আগেকার দিনের বাবা মায়েরা কি করে যে 8-10টি ছেলে মেয়েকে সংসারে আনতেন, খাওয়াতেন, পড়াতেন, লেখাপড়া শেখাতেন, বিয়ে থা দিতেন, তা তাঁরাই জানেন। তপন আর সুনন্দা তো দ্বিতীয় সন্তানের কথা ভাবতেই পারে না। যেটি এসেছে সেটি সুস্থ শরীরে বেঁচে থাকুক, বড় হোক, মানুষ হোক, তাহলেই যথেষ্ট। আজকাল বিবাহবার্ষিকীতে একখানা করে শাড়ি সুনন্দা পায়। তারপর সন্ধ্যার শোতে একটি সিনেমা দেখা, কি বিকালে রেস্টুরেন্টে খায়, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে টেরিয়ে আসে। প্রাক বিবাহ যুগে বাবুঘাট আর প্রিন্সেপ ঘাট ছিল দুজনের বেড়াবার জায়গা। সেই কথা মনে পড়ে। কিন্তু ছেলে হওয়ার পর সেই শখটুকুও বন্ধ হয়েছে। পাশের ফ্ল্যাটের নিভাদির কাছে ছেলেকে একবার রেখে গিয়েছিল। ছেলে কেঁদে কেটে অস্থির। মায়ের মনেও কি অস্থিরতা কম। ছেলে বড় সংকীর্ণ মনা হয়েছে। বাবা মা ছাড়া আর কারো কাছে যায় না, কারো কাছে থাকতে চিনতেও চায় না। ছেলের দোষ কি? তপন আর সুনন্দাই বা বাইরের আর কাকে চেনে, কাকে স্বীকৃতি দেয়, কার কাছে স্বীকৃতি পায়? ফ্ল্যাটের এই একখানা ঘরই তাদের গোটা পৃথিবী। সেই পৃথিবীর বাসিন্দা মাত্র তারা 3 জন।
আজকের দিনের প্রোগ্রাম নিয়ে কাল রাত্রেই একটু আলাপ আলোচনা হয়েছিল, কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে কেউ পৌঁছতে পারেনি। শাড়ি একখানা আগেই কিনে রেখেছে তপন, 60 টাকা দামের শাড়ি, কিন্তু পছন্দ মতো হয়নি। সুনন্দা কিনেছে স্বামীর পাঞ্জাবির জন্যে 3 গজ কাপড়, খরচ হয়েছে 24 টাকা, তাও তো ভালো আদ্দি মেলেনি। তপন অনুযোগ দিয়ে বলেছে, আদ্দি কেন কিনতে গেলে, অন্য সস্তা কাপড় টাপড় কিনলেই হতো। অন্য দিনের চেয়ে আজ একটু ভালো বাজার হবে, মিষ্টি আনবে, ফুল আনবে, তারপর যদি সুবিধা হয় ছেলেকে নিয়েই দুজনে বেরিয়ে পড়বে। ছেলে আবার ট্যাক্সি চড়তে ভালোবাসে। সুনন্দা স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছে দেখে তপন একটু ভ্রু কুঁচকালো। আজও স্কুলে যাচ্ছ, ছুটি নিতে পারলে না? সুনন্দা বলল, না বাবা, একেই তো স্টাফ শর্ট, দুজন গেছে মেটারনিটি লিভে। ছুটির কথা তুললে হেডমিস্ট্রেস মুখখানা যেভাবে হাঁড়ি করে তোলেন, তাতে কিছু বলতেই আর ভরসা হয় না। তাছাড়া ফাংশন তো বিকেলে। তপন বলল, ফাংশন, বলেই একটু হাসল। সুনন্দা হাসল, ফাংশন নয়, যেটুকুই হোক অনুষ্ঠান তো একটু হয়। আমি ছুটি না নিলেও তুমি তো ছুটি নিয়ে রেখেছ, বলে কয়ে এসেছ নাকি বিনা নোটিসে ডুব? তপন বলল, ডুব, তোমার মতো এত নিয়ম মেনে আমি চলতে পারি না। সুনন্দা বলল, তার ফল তোমাকে ভুগতে হয়, চাকরির উন্নতি হয় না, কথা শুনতে হয় কর্তাদের কাছে। আগে ছিলে স্কুল কলেজ পালানো ছেলে, এখন স্কুল পালানো মাস্টার। স্বভাব বদলায়নি, স্ত্রীর মতো কর্তব্যনিষ্ঠা এত নেই তপনের। মাঝে মাঝে মনটা যখন পালাই পালাই করে, কাজ থেকে সে পলাতক হয়। টাস্কের খাতাগুলি পড়ে থাকে, পরীক্ষার খাতাগুলি দেখা হয় না। সুনন্দা কিন্তু যখনকার কাজ তখন সেরে ফেলে। তপন বলল, এবার নতুন ধরনের কিছু করলে হয়। সুনন্দা বলল, বেশ তো, মাথা খাটিয়ে বার করো, নতুন কি করা যায়। সারাদিন তো বাড়িতেই আছো। আমি বলে কয়ে বরং 1 ঘন্টা আগে বেরিয়ে আসব, এসে রান্নাবান্না শেষ করব। তুমি কমলার সাহায্য নিয়ে যতটুকু পারো করে রেখো, হাতটা পুড়িও না কিন্তু সেবারের মতো। যাওয়ার সময় আরেকটু বাধা পেল সুনন্দা। টুকুন এসে 2 হাত ছড়িয়ে পথ আটকে বলল, মা, আমি আজ তোমার সঙ্গে স্কুলে যাব। সুনন্দা ছেলেকে কোলে নিয়ে একটু আদর করল। যেও না বাবা, আর একটা বছর যাক, তখন যেও। কিন্তু তখন কি আর যেতে চাইবে? তখন বাপের মতো কেবল পালিয়ে বেড়াবে। তপন বলল, আজ রিক্সা করে যেও স্টেশনে, নইলে হয়তো ট্রেন পাবে না। শ্রীনাথ মুখার্জি লেন থেকে দমদম স্টেশনে যেতে মিনিট 10 বেশি লাগে না। এই পথটুকু দুজনে হেঁটেই যাতায়াত করে। স্টেশনে ট্রেন আছে, ট্রেন ফেল করলে বাসেও যাওয়া যায়। সুনন্দা হেঁটেই যাবে, তবু আজ বিশেষ দিনে স্ত্রীকে একটু জব্দ করবার জন্যে রিক্সার কথাটা তুলল তপন। স্ত্রী বেরিয়ে যাওয়ার পর ডোর ভেজিয়ে দিল তপন। ঠিকেছি, কমলা এলো সঙ্গে সঙ্গে। বাসন মাজবে, ঘর ঝাড় দেবে, মশলা করবে, দুবেলাই আসে। মাইনে গুনতে হয় 15 টাকা, কম নাকি? মাঝে মাঝে বাসা বদলাবার কথা আজকাল ভাবে তপন। স্ত্রীর সঙ্গে তাই নিয়ে পরামর্শও করে। একখানা ঘরে এখন আর তাদের কুলোই না। সামনে এক চিলতে বারান্দা অবশ্য আছে, আর আছে বাথরুম, রান্নাঘর। কেউ কেউ রান্নাঘরকে 2 নম্বর শোবার ঘর কি বসবার ঘর করে নিয়েছে। তপনরা তা করেনি।
সুনন্দা এরই মধ্যে নানা জিনিসপত্র এনে রান্নাঘর ভরে ফেলেছে। এত হাঁড়িকুড়িও লাগে সংসারে? শহরের একটু ভালো জায়গায় অন্তত দুখানি ঘরের ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা নিয়ে জল্পনা কল্পনা করে তপন। একখানা থাকবে বসবার ঘর, আর একখানা শোবার, তাহলে একটু প্রাইভেসি থাকবে। বাইরের কেউ এলে তাকে একেবারে শোবার ঘরে এনে ঢোকাতে হবে না। ছেলেটাও হাত পা মেলবার, খেলা করবার একটু বেশি জায়গা পাবে। কিন্তু তেমন ফ্ল্যাট কোথাও খালি আছে বলে কেউ খবর দেয় না। যদি বা কারো কাছে খোঁজ খবর মেলে, ভাড়া এতই বেশি যে চোখ আপনা থেকেই কপালে উঠে যায়। ভালো বাড়িঘরের শখ সুনন্দারও কি কম? সেও তো একটু সাজিয়ে গুছিয়ে থাকতে চায়, কিন্তু ভাড়ার কথাটা সেও ভাবে। বাড়ি ভাড়াতেই যদি রোজগারের অর্ধেক চলে যায়, তাহলে খাবে পড়বে কি? এখানকার পরিবেশটা তত পছন্দ হয় না তপনের। আসলে এই ফ্ল্যাটগুলিতে শ্রমিকদের কি যারা বস্তিতে থাকে তাদের বাস করবার কথা ছিল। ঘরগুলি ছিল তাদের জন্যই উদ্দিষ্ট, কিন্তু এই সামান্য ভাড়া দেওয়ার শক্তিও তাদের নেই। তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এখানকার ব্লকগুলি দখল করেছে। শোনা যায় কেউ কেউ বেশ অবস্থাপন্ন লোক আছে এদের মধ্যে, কিন্তু তপন খুব কম প্রতিবেশীকেই চেনে। কারো কারো সঙ্গে যৎসামান্য আলাপ পরিচয় আছে, হৃদ্যতা প্রায় কারো সঙ্গেই নেই। একটু ভিন্ন পরিবেশে যাওয়ার জন্যে উন্মুখ হয় তপনের, কিন্তু সাধ্যে কুলোয় না। তবু স্ত্রী আর পুত্রের জন্যে দুখানি বড় বড় ঘরের একটি প্রশস্ত ফ্ল্যাট, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশের কথা ভাবে, চেষ্টাও করে তার জন্যে। স্ত্রী পুত্রের সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া আর কিছু সে ভাবতে পারে না, ভাবতে চায়ও না। তপনের ধারণা সবাই তার মতো পরিবার কেন্দ্রিক। পরিবারের বাইরে আর যেসব সম্পর্ক আছে সেগুলো নিতান্তই পোশাকি, ভদ্রতার সৌজন্যের শিষ্টাচারের। তার চেয়ে গভীর কিছু নেই। স্ত্রী পুত্রের কথা ভাববে না তো তপন আর কার কথা ভাববে? তাদের সুখ স্বাচ্ছন্দ্য চাইবে না তো কার চাইবে? পৃথিবীর কোটি কোটি মানুষের ভার বহন করবার, এমনকি তাদের কথা চিন্তা করবার ক্ষমতাও তপনের নেই। দুটি প্রাণীকে সুখে রাখবার দায়িত্ব শুধু তপনের ওপর। সেই দায়িত্ব পালন করতে পারলেই যথেষ্ট করা হলো। এই ধরনের যুক্তি দিয়ে নিজের চারদিকে ব্যূহ রচনা করেছে তপন। তার ধারণা, যারা যুক্তিবুদ্ধির ধার ধারে না তারাও অচেতনভাবে এই পথই নেয়। মুখে যে যাই বলুক, আসলে সবাই শামুকের খোলার মধ্যে বাস করে। সেই পাতলা খোলাটুকু রক্ষা করবার জন্য সকলেরই আপ্রাণ চেষ্টা। কারণ তোমার জন্যে তুমিই একমাত্র দায়ী। তুমি না খেয়ে থাকলে কেউ দেখবে না। তুমি অসুখে পড়লে তোমাকেই ডাক্তার ডেকে চিকিৎসা করাতে হবে। তোমার হিতাহিত ভালো মন্দ সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, তা নিয়ে আর কারও মাথা ব্যথা নেই। অন্যের জন্যে তোমার শিরোপীড়া কিসের? স্নান টান সেরে নেওয়ার আগে দাড়িটা কামিয়ে নিতে হয়, তারই উদ্যোগ আয়োজন করছে তপন। হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। দোর খুলে অবাক হয়ে গেল তপন। 10টা বাজার আগেই সুনন্দা ফিরে এসেছে, কিন্তু সে একা আসেনি। একা আসার তার ক্ষমতা ছিল না। স্কুলের আরও দুটি অল্প বয়সী টিচার, সুনন্দার সহকর্মী, তাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এ কী চেহারা হয়েছে সুনন্দার! ও নাকি বমি করেছে, মাথা ঘুরে পড়ে গিয়েছিল ক্লাস নিতে গিয়ে। ব্যাপার কি? ও যখন বাড়ি থেকে যায় তখন তো ওর কোনো অসুখ বিসুখ ছিল না।
হঠাৎ এমন কি বা? সুনন্দার যেন কথা বলার শক্তিও নেই। অন্য দুটি মেয়ের কাছ থেকেই ঘটনাটা শুনল তপন। সুনন্দা বাসে করে যাচ্ছিল। হঠাৎ কি একটা গোলমালে বাস থেমে যায়। যাত্রীরা সবাই নেমে পড়ে। সবাই যায় এগিয়ে গিয়ে দেখতে। সুনন্দাও তাই দেখেছিল। গাঁয়ের সীমানায় বড় রাস্তার ধারে গাছের ডালে গলায় দড়ি দিয়ে মাঝবয়সী একটি লোক আত্মহত্যা করে মরেছে। তার জিভটা বেরিয়ে এসেছে মুখ থেকে। চোখ দুটি বীভৎসভাবে স্থির হয়ে রয়েছে। কৌতূহলী জনতার ভিড়ে বাস থেমে গেছে। যানবাহন বন্ধ। খবর পেয়ে পুলিশ এসে পথ পরিষ্কার করে দিল। লাশ সরিয়ে নেবার আগেই সুনন্দা বাসে উঠে পড়েছিল। এই আত্মহত্যার কারণ নিয়ে যাত্রীদের মধ্যে নানা কথাবার্তা গিয়েছিল তার কানে। কেউ কেউ বলছিল স্ত্রীপুত্রকে খেতে দিতে না পারার দুশ্চিন্তায় দুঃখে লোকটি এমন করে আত্মঘাতী হয়েছে। কাপুরুষ সন্দেহ নেই, নইলে এমন কেউ করে? এই দৃশ্য দেখার পর বাসেই বারদুই বমি হয়েছে। বাস থেকে নেমে কোনো রকমে রিকশা করে স্কুলে গিয়েছে। স্কুলে গিয়েও মাথা ঘুরেছে। গা বমি বমির ভাব যায়নি। হেডমিস্ট্রেস তাকে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু সুনন্দা বাড়ি যাওয়ার জন্যে কাতর হয়ে পড়ায় দুজন টিচারের সঙ্গে তিনি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। মেয়ে দুটি বিদায় নিল। তাদের অনেক দূরে যেতে হবে। তপন তাদের ধন্যবাদ জানিয়ে ডাক্তার ডাকতে ছুটল। ডাক্তার এসে ওষুধপত্র দিলেন, অভয় দিলেন। একটা দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে, ভাববার কিছু নেই। আস্তে আস্তে মাথা ধুইয়ে দিল তপন, শুইয়ে দিল বিছানায়, পথ্য খাওয়ালো। টুকুন যাতে ভয় না পায় তার জন্যে সব সময় তাকে কাছে কাছে রাখল, হেসে কথা বলল। বিকালের দিকে সুনন্দা একটু সুস্থ বোধ করলে তপন মৃদু হেসে বলল, এবারকার বিবাহবার্ষিকীটা অন্যরকমই হলো, একেবারে নতুন রকম। তুমি এত সেন্সিটিভ জানতাম না। স্ত্রীর কপালে হাত বুলিয়ে দিতে লাগলো তপন। সুনন্দা বিছানা থেকে উঠতে চাইছিল, কিন্তু কিছুতেই তপন তাকে উঠতে দিল না। সুনন্দা আস্তে আস্তে বলল, কেন এমন হলো বলো তো? যে লোকটা মারা গেছে সে তো আমাদের কেউ না। তপন বলল, একেবারে কেউ না বলা যায় না। তুমি হয়তো ওর মধ্যে আমাকেও দেখেছ। যাহ, কি যে বলো। তপন আর কোনো কথা বলল না। স্ত্রীর কপালে মাথায় হাত বুলাতে বুলাতে নানা কথা ভাবতে লাগল। তার বিকালের এইসব ভাবনার সঙ্গে সকালের ভাবনার কোনো মিল ছিল না। এতক্ষণ শুনছিলেন ছোট গল্প বিবাহবার্ষিকী।